2026 মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক প্রস্তুতির শেষ বেলায় এসে পড়ন্ত বিকালের আজকের এই ক্লাসে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে আছে আমার প্রিয় ছাত্রছাত্রী, যাদের আজকেই শেষ ক্লাস, এবং শেষ ক্লাসের এই ভিডিওতে তাদের যেটুকু পরামর্শ দেওয়ার সেইটুকু দিচ্ছি। অধ্যায় ধরে ধরে তাদের 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের, 4 নম্বরের, 8 নম্বরের সমস্তটাই করানো হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, এসএকিউ এমসিকিউ পরীক্ষা নেওয়া হচ্ছে। এ সমস্ত কথা বাদেও যে কথাটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে, স্যার 4 নম্বরের জন্য কতটা লিখব। একটা 4 নম্বর প্রশ্নের জন্য আমাদের কতগুলো পয়েন্ট লিখতে হবে। সবার আগে বলি, এরকম বাধা ধরা কোনো নিয়ম নেই যে 4 নম্বরে প্রশ্ন লেখার জন্যে 8টা পয়েন্ট লিখতে হবে, কি 6টা পয়েন্ট, কি 7টা পয়েন্ট, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। প্রশ্নের উত্তর হয় প্রশ্ন দেখে, প্রশ্নের ধরন দেখে। মহাবিদ্যের প্রকৃতি, এটা যদি 8 নম্বরের প্রশ্ন আসে, আমাদের যে উত্তরগুলো আছে সপক্ষে যুক্তি দিতে হয় যে পয়েন্টগুলো, এটাকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়, এটার ওপর একটা পয়েন্ট আছে। এটাকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা হয়, এটার ওপর একটা পয়েন্ট আছে। এটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি, এটার ওপর একটা পয়েন্ট আছে। এইরকম 3টে থেকে 4টে পয়েন্ট কিন্তু এখানে আছে, এবং এইগুলো একটু ব্যাখ্যা করে বোঝাতে হয়। কোন ঐতিহাসিক কেন এটাকে সিপাহী বিদ্রোহ বলছেন, কোন ঐতিহাসিক এটাকে সিপাহী বিদ্রোহ না বলে, স্বাধীনতা সংগ্রাম না বলে সামন্ততন্ত্রের বিরুদ্ধে বিপ্লব বলছেন। এই যুক্তিগুলো দিলেই কিন্তু উত্তরটা কমপ্লিট। এখানে মহাবিদ্যের প্রকৃতি লিখতে গিয়ে 8টা যে পয়েন্ট আসবে, স্যার 8 নম্বরের 8টা পয়েন্ট কি লিখতে হবে? এখানে কিন্তু 8টা পয়েন্ট আসার কোনো জায়গা নেই। আবার দেখো, নীল বিদ্রোহের কারণ, এই নীল বিদ্রোহের কারণে মিনিমাম 7 থেকে 8টা পয়েন্ট আছে, আমরা জানি, সবাই জানি, তোমরাও করেছো। তো নীল বিদ্রোহের 4 নম্বরের জন্য যদি আসে নীল বিদ্রোহের কারণ, 8টা পয়েন্ট আছে, স্যার আমি কি 8টা পয়েন্ট কি আমাকে লিখতে হবে? আমরা বলছি কি, 4 নম্বরের জন্য 7 থেকে 8টি বাক্য, 8 নম্বরের জন্য 15 থেকে 16টি বাক্য, তাই তো? কিন্তু আমরা এটা লেখা থাকে প্রশ্নে, আদৌ কি 7-8টা বাক্য লিখলেই 4 নম্বর দেবে? 15 থেকে 16টা বা 16 থেকে 18টা বাক্যে লিখলে 8 নম্বরের উত্তর কি দেবে? কখনো দেবে না। তাহলে আমাকে কি করতে হবে? 4 নম্বরের জন্য নীল বিদ্রোহের কারণ যদি আসে, 7 থেকে 8টা পয়েন্ট আছে, মিনিমাম 5 থেকে 6টা পয়েন্ট তোমাকে কিন্তু লিখে আসতে হবে। স্যার আমি যদি 4টে পয়েন্ট লিখে আসি, অবশ্যই আসবে। সেই পরীক্ষকের যদি পেট ভরে যায়, মন ভরে যায়, তিনি যদি খুব আপ্লুত হয় তোমার লেখা দেখে, 4 দিতে পারে। আর যদি মনে করেন সেই পরীক্ষক যে না, 7 থেকে 8টা পয়েন্ট আছে, এ মাত্র 3-4টে পয়েন্ট লিখে গেছে, আমি একে 4-এ 4 দেব না, তিনি নাও দিতে পারেন। কারণ পরীক্ষা এটা কিন্তু শুধুমাত্র তুমি 3 ঘন্টা 15 মিনিটের সময়ের সঙ্গে দিচ্ছ তা নয়। পরীক্ষাটা কিন্তু দিচ্ছ যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবেন, তার সঙ্গেও তোমার পরীক্ষা, কারণ তার মতো হতে হবে তোমার লেখাটা। বোঝাতে পারছি? তাহলে এইভাবে এই উত্তরগুলো কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে। সুতরাং এই সমস্ত প্রশ্নের মধ্যে না গিয়ে আমি বলবো, যে উত্তরগুলো দেয়া আছে ম্যাক্সিমাম পয়েন্ট করে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। পয়েন্ট করে লিখলে পরীক্ষক খুশি হন, তিনি খুব আপ্লুত হন। আর যদি পয়েন্ট বাদে লেখো, পরীক্ষকের দেখতে একটু অসুবিধা হলেও তুমি যে নম্বর কম পাবে এটা কোনো কথা নয়। এই একটা বিষয় গেল। তাহলে 4 নম্বর 8 নম্বরের কিভাবে নম্বরটা আসবে, কটা পয়েন্ট লিখতে হবে, আশা করি ছোট্ট করে বুঝাতে পারলাম। আর যদি না পারি আবারও বলছি, পরীক্ষার প্রশ্নের ওপরে পয়েন্টগুলো আসবে যদি এই রকম ধরনের প্রশ্ন আসে যে হিন্দু মুসলমান এই সম্পর্কটা নীল বিদ্রোহে কতটা দেখতে পেয়েছি, এখানে কিন্তু 4টে পয়েন্টের বেশি আমরা লিখতে পারবো না। ফরাজি আন্দোলনের প্রকৃতি, বাংলার ওয়াবি আন্দোলনের প্রকৃতি যদি আসে, এবার ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আসার মতো।
এই প্রকৃতি যখন লিখবো পক্ষে 4টে বিপক্ষে 4টে লিখলে কিন্তু কমপ্লিট। যদি বলা হয় যে ফরাজি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো, এখানে দেখবে 4 থেকে 5টা পয়েন্ট লিখলেই কিন্তু উত্তর কমপ্লিট। আবার যদি প্রশ্ন আসে গোরা উপন্যাসটি জাতীয়তাবাদের বিকাশে কতটা সাহায্য করেছে, অথবা গান্ধী আম্বেদকর বিতর্ক, দেখো গান্ধী আম্বেদকর বিতর্কের ওইখানে 5টা থেকে 6টা পয়েন্ট আছে, ওর বেশি নেই। ওটা লিখলেই কিন্তু যদি 4-এ 4 আসে ওটা লিখতে হবে, যদি 8 আসে ওটা লিখতে হবে, ওর বাইরে কিন্তু কিছু নেই। আবার যদি আসে নমশূদ্র আন্দোলন, সেখানে 7 থেকে 8টা পয়েন্ট আছে আমাদের মিনিমাম, আমরা দেখেছি 7 থেকে 8টা পয়েন্ট আছে। তো ওই ম্যাক্সিমাম পয়েন্টই কিন্তু তোমাকে লিখে আসতে হবে। সুতরাং প্রশ্ন কেমন তার উপরে উত্তর এইভাবে লিখ। মহাবিদ্রে মহারানীর ঘোষণাপত্র যদি দিয়ে দেয় কি লিখবো আমরা, যদি 4 নম্বরে দেয় ইংরেজরা কেন ঔপনিবেশিক অরণ্যায়ন প্রবর্তন করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছাপাখানার বিকাশে কতটা তিনি গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরা যদি দিয়ে দেয় তাহলে এখান থেকেও 4 থেকে 5টা পয়েন্ট আছে, লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা উত্তরটা লিখবে। এবার 2 নম্বরের জন্য আমি একটা গতদিন ভিডিও দিয়েছি, আশা করছি ওটাকে আর বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই মুহূর্তে আর একটা বিষয় বলার প্রয়োজন, যেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্নের মধ্যে স্যার ভূমিকা আর উপসংহার কি লিখবো। দেখো ভেরি রিসেন্ট আমরা দেখছি ছেলে মেয়েদের মধ্যে এটা প্রবণতা এসছে, বা আমাদের শিক্ষক কুলের মধ্যে একটা প্রবণতা এসছে, অনেকে চাইছেন না ভূমিকা বলে শব্দটা লেখা হোক, অনেকে চাইছেন না উপসংহার বলে লেখা হোক এই শব্দটা। তোমরা কি করবে, উত্তর লিখে, ভূমিকা লেখার দরকার নেই, উত্তর দিয়ে ভূমিকা যেটা লিখতাম 2-3 লাইন বা আড়াই লাইন, সেটা তোমরা লিখে এসো। কিন্তু আবারও বলছি 4 নম্বরের প্রশ্নে একটা ভূমিকা থাকবে, 4 নম্বরের প্রশ্নে একটা উপসংহার থাকবেই, 8 নম্বরের প্রশ্নে ভূমিকা এবং উপসংহার অবশ্যই দিতে হবে। এবং উপসংহারে চেষ্টা করবে সেই প্রশ্নের উত্তরের সপক্ষে তোমার একটু মতামত, একটা লাইন। মনে করো বারাসাত বিদ্রোহ, প্রকৃতি এলো, আমরা কি বলবো, ওই কোন ঐতিহাসিক কি বলছেন, খোদ তিতুমিরের জীবনীকার তিনি কি বলছেন, এইগুলো তো আমরা লিখবো। লেখার পরে আমরা কি বলবো যে তিতুমিরের বারাসাত আন্দোলনের প্রকৃতি প্রথম দিকে আমার মনে হচ্ছে কি ধর্ম সংস্কার আন্দোলন হিসাবে পরিচালিত হলেও পরবর্তীকালে এটা কৃষক বিদ্রোহ, নীলকর বিরোধী বিদ্রোহ, জমিদার বিরোধী বিদ্রোহ এবং সর্বোপরি ব্রিটিশ বিদ্রোহে পরিণত হয়েছিল, যেটা তিতুমিরের পক্ষে এই আন্দোলনটা করা সত্যি যুক্তিযুক্ত ছিল, কারণ সমস্ত এই সংগঠনগুলোই ছিল সাধারণ মানুষের বিপক্ষে। তাই তিনি এটা প্রত্যক্ষ করে এই আন্দোলনটা তাদের বিরুদ্ধে শুরু করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, এটা ধর্ম সংস্কার আন্দোলন শুরু হলো, বাংলার ভাবে আন্দোলনের নায়ককে তিতুমির শুরু করলো কিন্তু ধর্ম সংস্কার, কিন্তু পরবর্তীকালে নীলকর বিরোধী আন্দোলন, জমিদার বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়। তাহলে এইখানে তুমি একটু তোমার মত যদি দিয়ে আসতে পারো, এটা দিতে হবে। আজকে তোমরা দিতে পারছো না, মুখস্থ করে চলে যাচ্ছ, কিন্তু জেনে রেখো ইতিহাসটা কিন্তু খুব নিজস্ব ব্যক্তিগত অভিমত দেওয়ার একটা জায়গা আছে ইতিহাসের ক্ষেত্রে, যেটা অন্য কোনো সাবজেক্টে নেই। এবং এটা ভবিষ্যতে তোমরা যখন বড় হবে, যখন অনার্স ফনার্স নিয়ে পড়বে, তখন দেখবে প্রশ্নের মধ্যে বলেই দেবে তোমার সপক্ষে যুক্তি দাও, অর্থাৎ ওই প্রশ্নের সপক্ষে তোমার যে যুক্তি সেটা দাও, সেটাই চাইবে পরীক্ষক। তাই এইখানে তুমি যদি মনে করো যে স্যার আমি সব প্রশ্নে পারবো না, যেগুলো আমার পারার মতো আমি এগুলো পারবো, একটু দিয়ে আসার চেষ্টা করলে কিন্তু সব থেকে ভালো হয়। কারণ একই নোটস সবাই লিখবে, একই উত্তর সবাই লিখবে, তার মধ্যে একটু নতুনত্ব, নির্বিধের কারণ সবাই একই লিখবে, দাদন পোতা লিখবে না, আছে তো, ও তো সবাই লিখবে। এবার দাদনটা তুমি কি চোখে লিখছো, কিভাবে লিখছো, তার উপরে কিন্তু তোমার নম্বরটা বাড়বে। নীলকরদের অত্যাচার, নীলকরদের অত্যাচার সবাই লিখবে, কিন্তু তুমি যদি একটুখানি লিখে আসো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সন্তান সম্ভবা ক্ষেত্রমণির পেটে লাথি মেরে রোগ সাহেব এই নীল করবার জন্য তার বাবাকে ইয়ে করছেন, কি করছেন, ওপর থেকে মেয়ে দিয়ে অত্যাচার করছেন,
তুমি যদি এটা একটু লিখে আসো তোমার নম্বরটা আরো ভালো হবে। কিন্তু এটা আমরা পারবো না, কারণ নীলদর্পণ নাটক স্যার আমরা পড়িনি, ক্ষেত্রমণির চরিত্রটাও জানি না, রোগ সাহেবের চরিত্রটাও জানি না। সুতরাং যেটুকু জানো, যেটুকু বুঝলা, সেটুকু একটু করে আসবে। 4 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবারও বলছি কি কি আছে আমরা অলরেডি ভিডিওতে দিয়েছি, তবুও বলবো যারা সারা বছর পড়েনি, সারা বছর যারা পড়নি, মানে আমার কাছে তোমরা পড়েছো কিন্তু যারা সারা বছর পড়েনি, অনেক ছেলে মেয়ে আছে তারা বলে স্যার এই সমস্যার জন্য বাবা অসুস্থ ছিল, হসপিটালে ছিল, বাবাকে দেখভাল করার জন্য আমি পড়তে পারিনি, অনেকে লিখছে। তো তাদের জন্য বলবো এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এগুলো করতেই হবে। দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি শ্রেণীর ভূমিকা, বামদিনী পত্রিকায় সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন হয়েছিল, ফরাজি আন্দোলন কি ধর্মীয় স্বাধীনতার আন্দোলন বলা যায়, ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দ মঠের গুরুত্ব, মিরাট ষড়যন্ত্র মামলা, ছাপাখানা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, টিকা বীণা দাস, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, মিরাট ষড়যন্ত্র মামলা, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, ব্রিটিশ সরকার কেন ঔপনিবেশিকরণ আইন চালু করেছিল, হুতুম প্যাচার নকশায় কলকাতার বাবু সমাজের চিত্র কিরূপ পাওয়া গেছে, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব, পাশ্চাত্য শিক্ষা বিস্তার রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব থেকে দুটো প্রশ্ন করলে ভালো হয়, নারী শিক্ষার বিস্তার রাধাকান্ত দেব, পাশ্চাত্য শিক্ষা বিস্তার রাধাকান্ত দেব। আর কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হলো, ওই অধ্যায়ের আরেকটা প্রশ্ন বলবো। এই 4টে প্রশ্ন পড়লে হয়তো দুটো পেয়ে যাবে একই দাগে। জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ সঙ্গে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল। লাস্ট অধ্যায় থেকে এই 4টে প্রশ্ন পড়লে আমার মনে হয় এখান থেকে দুটো তোমরা পাচ্ছই। আর বলবো রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ, বিটিআই, এই প্রশ্নগুলো 100% রেডি করো। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে আজকের ভিডিওতে মূল বলার উদ্দেশ্য ছিল কটা পয়েন্ট লিখবো এবং সেই পয়েন্টগুলো কিভাবে লিখবো। সবাইকে ধন্যবাদ এই চ্যানেলে থাকবার জন্য, এবং যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই অতি সত্বর আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবে। ধন্যবাদ।